প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, আমাদের অভিভাবক সম্মানিত উপাচার্য স্যার জনাব ডক্টর নিয়াজ আহমেদ খান স্যার, স্যারকে কথা বলার জন্য আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান আলোচক হওয়ার কোনোরকম যোগ্যতা আমার নেই। জলবায়ু পরিবর্তনের এই বিষয়টি আমাদের জীবনকে প্রতিদিন স্পর্শ করে। এরকম কেউ বলতে পারবো না আমরা যে জলবায়ু পরিবর্তন ছাড়া জীবন চলছে। যেভাবেই সাবজেক্টটি বুঝি বা না বুঝি, এর মধ্যেই আমাদের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে। খাপ খাওয়ানোর চেষ্টা করছি, বেঁচে থাকার চেষ্টা করছি, এবং এটি প্রতিদিনের বাস্তবতা। আজকে আমি জাস্ট দুটো বিষয় নিয়ে একটু সামান্য কথাবার্তা বলবো। আমার জ্ঞানটা সার্বিকভাবে খুব কম, সুতরাং যেহেতু এটা সার্ভাইভালের প্রশ্ন, আপনাদের সবার সাথে শেয়ার করা দরকার। আপনিও যা জানেন আমিও তাই জানি। বেঁচে থাকার প্রশ্নে বিশেষজ্ঞ না হলেও চিন্তা করতে হবে। এই জন্য আমি খুব খুশি যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। ওই জন্যই আজকে অনেক রকম প্রোগ্রাম একসাথে চলছে। আপনাদের উদ্যোগে আমি পুরো সময় থাকতে পারিনি, ক্ষমা প্রার্থী, কিন্তু এসে আমি I just wanted to express my solidarity with the very cause of this event. It's so important. দুটো বিষয়। এক হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে জলবায়ু পরিবর্তন ভাবনা নাম দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুলাই অভ্যুত্থানকে আমরা আলাদা করে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আনলে দুটো জিনিস মনে রাখা দরকার। এক হচ্ছে আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলাতে এমনিতেই সারা পৃথিবী, শুধু আমরা না, সারা পৃথিবী জুড়েই আমরা বিপর্যস্ত অবস্থায় আছি। The challenge is formidable enough to shake the whole world, let alone Bangladesh. ওরকম একটা কঠিন সমস্যা যখন আপনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে চিন্তা করবেন, তাহলে আরো দুটো নতুন ডাইমেনশন যোগ হচ্ছে। এক হচ্ছে এখন আমরা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি, দায়ের পরিমাণ অনেক বেশি। The liability and responsibility both have increased manyfold. এখন আর আমাদের হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। যতবারই করে যাব ততবারই উঠে দাঁড়াবার চেষ্টা করতে হবে, কারণ আমার পিছনে দায় আছে। I don't have the luxury to let go, to give up. কিন্তু চ্যালেঞ্জটা আগের মতোই রয়ে গেছে, মাত্রা আরো কিছু বেড়েছে। দ্বিতীয় পয়েন্ট, কেন মাত্রা বেড়েছে? যে কোনো বিপ্লবের পরে ইনফ্রাস্ট্রাকচার সহ সারা সমাজেই কিছুটা অস্থিরতা থাকে, খুব স্বাভাবিক কথা। অস্থিরতা থাকে, কাঠামোগুলো নাজুক অবস্থায় থাকে, কোনো কোনো ক্ষেত্রে ভঙ্গুর অবস্থায় থাকে, খুব স্বাভাবিক অবস্থা। জাতীয়ভাবে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই ভঙ্গুর অবস্থা কত দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারি। মাত্র 3 মাস পরে আমরা মোটামুটি একটা স্টেবিলিটি থেকে এসেছি। বছরের পর বছর লাগে, বহু এক্সাম্পল আছে যে মোটামুটি অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী অবস্থায় একটা স্টেবিলিটি আনতে। সেই হিসাবে আল্লাহর রহমত আমরা ভালোই করছি, কিন্তু স্বীকার করতে হবে যে ভঙ্গুর পরিস্থিতি, নাজুক অবকাঠামো দুটোই বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের এমনিতেই যে বড় মাপের চ্যালেঞ্জ, তার সাথে যখন আপনি এই দুটোকে যোগ করবেন, বিপ্লব পরবর্তী এফেক্ট হিসেবে ভঙ্গুর অবস্থা এবং অবকাঠামো, চ্যালেঞ্জের মাত্রাটা আরো বাড়বে। তাহলে একদিকে আমার চ্যালেঞ্জের মাত্রা বাড়ছে, আরেকদিকে আমার পেছনে ফেরার কোনো পথ নেই, কারণ আমি আমার ভাই এবং বোনের রক্তের উপর দাঁড়িয়ে আছি। এই বাস্তবতাটা যত দ্রুত বোঝা যায় তত গুরুত্বপূর্ণ। আজকে আপনারা এই আলোচনাটা করেছেন, আমি অনেকদিন পর স্পেসিফিকলি জুলাই অভ্যুত্থানকে মাথায় রেখে এই আলোচনা ফিরিয়ে আনা, সেটি খুব ভালো লাগলো। এটা অনেক দিন দেখিনি, ভালো লাগলো। সেই চিন্তাটা এভাবে করেছে, ভেরি ইম্পর্টেন্ট।
মরাল ডাইমেনশন। আচ্ছা, এই ছিল একটা প্রাথমিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুধু একটা কনসেপ্ট, আপনারা অনেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট তুলেছেন। আলোচনাটা আমরা তো জলবায়ু পরিবর্তন ব্যাপারটা এত বেশি, the very magnitude of it, it's so diverse and so multidimensional, difficult to make any quick sense of it, the formidable nature of the complexity of the problem. সেই অনুযায়ী আমাদের আলোচনাতে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে। আমি দুটো আলোচনায় শুনলাম, আমার যতটুকু শোনার সৌভাগ্য রয়েছে। আমি 4-5টা পয়েন্ট নিজেও নোট করেছি। আমার মনে হয় যে আজকে আলোচনা থেকে এই পয়েন্টগুলো এখন খুব গোছানো ভাবে থাকবে না, এটাই স্বাভাবিক গিভেন দ্য কমপ্লেক্সিটি, কিন্তু ওগুলো পরে সাজিয়ে নেওয়ার একটা পথ। তাই যিনি সঞ্চালনা করছেন, ভালো সঞ্চালনা করছেন, তাকে যদি আমরা রেপোর্টিয়ারের সাথে একটি দায়িত্ব দিই যে আমাদেরকে জাস্ট বুলেট পয়েন্ট একটা সামারি করে দেওয়া হোক যে আজকের আলোচনার প্রধান কি বিষয়গুলো এসছে, জাস্ট একটা বুলেট পয়েন্ট, এবং তার থেকে আমরা দু একটাও যদি অ্যাডজাস্ট করতে পারি। আমি 14টা পয়েন্ট পেয়েছি, 3টা নিয়ে কাজ করলাম, 3টা নিয়ে করলাম, যে কথাই করলাম শুরু করলাম। আর আরেকটা কনসেপ্ট বলে কথা শেষ। আমরা সাধারণত বলি যে বাংলাদেশ বা আমাদের দেশের মানুষ খাপ খাইয়ে নেয় এবং যথেষ্ট রেজিলিয়েন্ট। এই কথাটা সত্যি, কিন্তু এই কথাটি সরাসরি মেনে নিলে অসুবিধা হচ্ছে যে রেজিলিয়েন্সের একটা সীমা আছে, একটা ইলাস্টিক, ইলাস্টিক, যেখানে একটা ইলাস্টিক টান দিলেন, ছেড়ে দিলেন, আগের জায়গায় ফিরে এলেন, টান দিলেন, ছেড়ে দিলেন, আগের জায়গায় ফিরে এলেন। রেজিলিয়েন্স হচ্ছে জীবনকে যদি আপনি আবার আগের জায়গায় ফেরত দিতে পারেন। জলবায়ু পরিবর্তন আপনাকে একটা জোরের থাপ্পড় দিয়েছে, সেই থাপ্পড় খাওয়ার পর আপনি মাথাটা ঘুরে ধরে আবার উঠে যাবেন, আগের জায়গায় ফিরবেন। আচ্ছা, এখন নর্মাল সিটিজেন আপনি রিটার্ন করতে পারেন, তাহলে আপনি রেজিলিয়েন্ট হবেন। একটা পর্যায়ে যখন আপনি অতিরিক্ত টানাটানি করবেন, তখন পুরোপুরি আগের জায়গায় কিন্তু ইলাস্টিক আর ফেরত আসবে না, একটু খিলে হতে থাকবে, তারপর দেখবেন প্যান্টটা নিচের জায়গায় নেই। কথা বুঝতে পারছে? এখন সমস্যা হচ্ছে রেজিলিয়েন্সকে যদি আপনি অতিরিক্ত গ্লোরিফাই করেন, তাহলে অন্যদের দায় কমে যাচ্ছে। যে সমস্যাটা তৈরি হয়েছে পাশ্চাত্যে, তার ভুক্তভোগী আমি যদি বলি যে আমি রেজিলিয়েন্ট, তার উপরে তুলনামূলকভাবে আমার দাবি কমে যাচ্ছে। ইটস অ্যাকচুয়ালি রিলেটেড টু ক্লাইমেটিক জাস্টিস। হ্যাঁ, আচ্ছা, এখন কি অসুবিধা? ধরেন বন্যা, আপনি খাটের নিচে একটা ইট দিলেন, একটু উঁচু করলেন, ঠিক আছে, বন্যার পানি নেমে গেল, ইট নামিয়ে দিয়ে আপনি আপনার আগের জীবনে ফেরত গেলেন, রেজিলিয়েন্ট। তারপর আবার বন্যা আরো হলো, আপনি ইট দিলেন 2টা, তারপর আবার বন্যা আরেকটু হলো, ইট দিলেন 3টা, তারপর আবার বন্যা আরেকটু হলো, আপনি ছাদের উপরে উঠলেন, তারপর আবার বন্যা আরেকটু হলো, নিজ দায়িত্বে মরে গেলেন। বুঝতে পারছেন? So if you continue in line of resilience without actually addressing the source of it, তাহলে প্রবলেম হচ্ছে রেজিলিয়েন্স has a limit. Resilience has a limit. Resilience একটা পর্যায়ে যে আর কাজ করবে না। আমাকে আলটিমেটলি সোর্সে হাত দিতেই হবে। সোর্স হচ্ছে এই ক্ষেত্রে ধরেন যিনি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমার জন্য সমস্যাটা প্রথম তৈরি করেছেন, তিনি কিছু গ্যাস উৎপন্ন করেছেন যেটি পৃথিবী ধারণ করতে পারছে না। তারপর তার কারণে গরম বেশি হচ্ছে, বরফ গলছে, পানি উপরে উঠছে। ঘটনা ঘটছে শিকাগোতে। আমি গাবুদা গ্রামে আমার খাটের নিচে অনুমতি দিচ্ছি। So there is a limit to resilience. সোর্সে হাত দেওয়াটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলটিমেটলি আমাকে সোর্সে হাত দিতে হবে, এটাকে বলে মিটিগেশন।
without addressing mitigation, just by focusing on adaptation alone, we will not make much progress. এটা নিয়ে বেঁচে থাকার জন্য তো আমার অ্যাডাপশন লাগবে, ঠিক আছে, কিন্তু আমি যদি ওই দাবি ছেড়ে দেই যে ভাই আমি আমার উচিত কোনো মতো করেছি, তুমি ভাই তোমারটা করো, তাহলে এই মিটিগেশন এবং অ্যাডাপ্টেশনের মধ্যে কোনো না কোনোভাবে একটা ভারসাম্য কিন্তু আমাদের লাগবে। আমরা জাতীয়ভাবে আমাদের প্রাথমিক মোটামুটি একটি ভালো নীতি বলতে, নীতি আমাদের কোনো অভাব নেই, কিন্তু অনেক রকম নীতি আমরা করেছি, অনেকভাবে অনেক রকম নীতি আমাদের 504টি এই যেরকম এই গো ফর কম্পেন্ডিয়াম, যে বিভিন্ন রকম পরিবেশ সংক্রান্ত আইন কানুন বিধিমালা এই বিষয়ে সার্কুলার সবগুলি কম্পাইল করলে আপনি 504টির মতো একটি ভলিউম পাবেন, নীতিমালার কোনো অভাব নেই। পয়েন্টটা হচ্ছে যে আমরা এই নীতিমালাগুলোকে অনেক ক্ষেত্রেই দুটো ব্যবহার করি। এক হচ্ছে সবাই আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারি না। 2 নম্বর হচ্ছে সমন্বয়। আর আরেকটা সমস্যা হচ্ছে আমরা অতিরিক্ত ফোকাস করেছি অ্যাডাপ্টেশনের উপরে। নীতিগুলোর ফোকাসই ছিল অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন অতিরিক্ত ফোকাস করতে যেয়ে আমার যেহেতু বেঁচে থাকার বিষয় আমরা ওটাকেই বারবারই বলেছি, এবং স্ট্যান্ড ডিসাইড বাংলাদেশ, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে মানুষের রেজিলিয়েন্স, এই কথাগুলো আমরা বলেছি। কথাগুলো টেকনিক্যালি সত্যি, কিন্তু সেদিকে অতিরিক্ত ফোকাস করতে চেয়ে আমরা আমাদের ধনী সমাজের দায়কে একরকম মুক্তি দিয়েছি, এবং মিটিগেশন এবং অ্যাডাপ্টেশনের মধ্যে যে সমন্বয়টা থাকা দরকার সেটি আমরা ঠিক মতো করতে পারি। আর আরেকটা কথা বলার কথা শেষ, সেটি হলো যে একটা সময় আমরা এককভাবে উন্নত দেশ বা পাশ্চাত্যের দেশ বা যাই বলেন না কেন ইন্ডাস্ট্রিয়াল নেশনগুলোকে এককভাবে দায় দিয়েছি। এখনো তাদের দায় প্রধান ঠিক, কিন্তু আমাদের দায় কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশকে এখন আপনি খুব মিটিগেশনের কোনো কারণ নেই এটা বলতে পারবেন না। আমরাও কিন্তু এখন যথেষ্ট দূষণ বলেন যাই বলেন এগুলোর মধ্যে আমাদেরও মোটামুটি অবদান কিন্তু আছে। আমাদের গ্রিন হাউস গ্যাসে এখন কিন্তু আমাদের অবদান ধীরে ধীরে বাড়ছে, যেটা আমরা ধীরে ধীরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছি, এবং আমরা ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য ঠিকমতো করতে না পারার কারণে গ্রোথই যেহেতু আমাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছিল, সুতরাং দেখা গেল যে অতিরিক্ত গ্রোথ ফোকাস হওয়ার কারণে আমাদের তুলনামূলকভাবে পরিবেশ পিছন দিকে গেছে। ওটাকে আমরা যে কথাটা আমরা আপনাদের আলোচনাতে এসছে, এটাকে আমরা উন্নয়নের উপচার হিসেবে রেখেছিলাম। এখন যেটাকে পাশাপাশি রাখা দরকার আছে। এই কথাগুলো সবাই জানে, একটাও কোনো নতুন কথা বললাম না, কিন্তু এই কথাগুলো বলতে থাকা দরকার, আর এগুলো আমাদের অস্তিত্বের সাথে জড়িত। আমি এই আয়োজনে খুব অল্প সময়ের জন্য আসতে পারলাম, আমার খুব ভালো লাগলো, ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। আর আমি রাজনীতির বাইরের মানুষ, আমাকে যারা ছিলেন তারা জানেন যে আমার রাজনীতির প্রতি আগ্রহ শূন্য, কোন আগ্রহ, দলীয় রাজনীতির প্রতি আনন্দ। কিন্তু আমি খুব খুশি হয়েছি আজকে যে দলীয় ছাত্র সংগঠনগুলো একটা সত্যিকার অর্থে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদেরকে সাথে নিয়েছে। এটা আশাবাদী করতে আমাদের যাদের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা আছে রাজনীতি নিয়ে, আমরা এটাকে স্বাধীনতা চাই। This should be the actual working area of ছাত্র রাজনীতি। সেটা যদি হয়, সালাম জানাই বাপ, my door is always open. Okay. Thank you very much for having me. আমাকে যেতে হচ্ছে, অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলছে। আমি খুব দুঃখিত যে আপনাদেরকে ঠিক মাঝ পথে এসে একটু লন্ডভন্ড করলাম, ক্ষমা করবেন। But I would really love to see a follow-up to this exercise, a bullet point list, and let us see যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আমরা দু একটা কিছু তৈরি করতে পারি আমাদের দেশে। আয়োজকদের আবারও ধন্যবাদ।